আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জীবন বিজ্ঞানের এমসিকিউ ক্লাস অর্থাৎ মাল্টিপল চয়েসের কোশ্চেন অ্যান্সার শুরু করতে চলেছি। এর আগে মডেল 3-র দ্বিতীয় পার্টটা আমি পড়িয়েছিলাম। দ্বিতীয় পার্ট পড়িয়েছিলাম মডেল 3-র, যেখানে কোষ বিভাজন দিয়ে চ্যাপ্টারটা শুরু হয়েছিল আর শেষ হয়েছে জীবের বৃদ্ধি এবং বিকাশ দিয়ে। এই 4টি সাব চ্যাপ্টারের কি কি এমসিকিউ হতে পারে সেগুলো আমি তোমাদের ভিডিওতে আপলোড করে দেব এবং সেগুলোর উত্তর আলোচনা করে দেব। তার সঙ্গে রিলেটেড অংশগুলোও আমি ব্যাখ্যা করে দেব। তোমরা এগুলো বাড়িতে ভালো করে ফলো করতে থাকবে। আশা করা যায় এর থেকে একদিকে যেমন এমসিকিউ কমন পাবে, অন্যদিকে সত্য মিথ্যা কমন পাবে। তারপরে হচ্ছে ডান দিক স্তম্ভের সঙ্গে বাম দিক স্তম্ভ মেলানো কোশ্চেনগুলো কমন পাবে। এছাড়াও একটা মিক্স টাইপের কোশ্চেন থাকে। মিক্স টাইপের কোশ্চেন দেখবে মোট 6 নম্বর থাকে, প্রতিটির মান 1 করে, সেখানেও অনেকটা তোমরা কমন পেয়ে যাবে। তা চলে আসি যে আজকের যে কোশ্চেন 1-এর 11 থেকে 1-এর 20 পর্যন্ত আমি হয়তো আজকে আলোচনা করব। 1-এর 11 থেকে 1-এর 20 পর্যন্ত হয়তো আমি আলোচনা করব। দেখছি আপনারা আলোচনা করা যায় কিনা। তা চলে আসি 1-এর 11 তে বলছে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। দেখো, প্রতিলিপিকরণ মানে রেপ্লিকেশন। প্রতিলিপিকরণ মানে রেপ্লিকেশন। প্রতিলিপিকরণ মানে হচ্ছে ইংরেজিতে রেপ্লিকেশন বলা হয়। মানে ডিএনএ অণু থেকে ডিএনএ অণু তৈরি হয়। ডিএনএ অণু থেকে কিন্তু আবার ডিএনএ অণু তৈরি হয়। এই ডিএনএ অণু থেকে ডিএনএ অণু তৈরি হচ্ছে, এই ঘটনাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ। ডিএনএ অণু থেকে ডিএনএ অণু তৈরি হওয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ এর প্রতিলিপিকরণ। তোমরা জানো যে ইন্টারফেজের 3টি উপদশা আছে, G1, S এবং G2। এই 3টে দশার মধ্যে এস দশাতে অর্থাৎ সিনথেসিস দশাতে সবথেকে বেশি পরিমাণে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে। তাহলে এখানে উত্তর হবে এম দশা হচ্ছে না, G1 দশা হচ্ছে না, G2 দশা হচ্ছে না, এস দশাতে ঘটে। 1-এর 11 গ দাগে অপশন উত্তর হবে 1-এর 12তে বলছে একটি ডিপ্লয়েড কোষ থেকে মিওসিস বিভাজনের ফলে কটা কোষ তৈরি হয়। ডিপ্লয়েড কোষ থেকে মিওসিস কোষ বিভাজনের ফলে মোট কটা কোষ তৈরি হয়? উত্তর হবে 4টি। আমরা মিওসিসের ক্ষেত্রে দেখি 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ থেকে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটো কোষ তৈরি হয়। এই n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ থেকে আবার n সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটো করে মোট 4টে কোষ তৈরি হয়। এটাকে বলা হয় মিওসিস 1, এটাকে বলা হয় মিওসিস 2। মিওসিস 1, মিওসিস 2 এটা হচ্ছে মাতৃকোষ। মানে যে সেলটা মিওসিসের ফলে বিভাজিত হবে, এই 4টেকে আমরা বলবো অপত্য কোষ।
অপত্য কোষ। তাহলে দেখো মিওসিসের ফলে একটা ডিপ্লয়েড কোষ থেকে মোট 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো। আমরা মিওসিসকে হ্রাস বিভাজন বলে থাকি সামগ্রিকভাবে, বা রিডাকশন ডিভিশন। প্রথম মিওসিসকে প্রকৃত অর্থে হ্রাস বিভাজন বলে, দ্বিতীয় মিওসিসকে সমবিভাজন বলে, সামগ্রিকভাবে মিওসিস বিভাজনকে আমরা বলে থাকি হ্রাস বিভাজন। মিওসিসের সংজ্ঞাতে বলা হয় মিওসিস এমন এক বিশেষ ধরনের ডিপ্লয়েড কোষের বিভাজন পদ্ধতি যেখানে নিউক্লিয়াস পরপর দুবার, সাইটোপ্লাজম পরপর দুবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র একবার। এর ফলে কি হয়, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয়। 4টি অপত্য কোষ তৈরি হয়, 4টি। তাহলে এখানে উত্তর হবে 4টি। তাহলে 1-এর 12 দাগে 4টি হবে, 4টি হ্যাপ্লয়েড কোষ হবে, কিন্তু 4টি হ্যাপ্লয়েড কোষ, অর্থাৎ খ দাগের উত্তর হবে 4টি হ্যাপ্লয়েড কোষ। এরা কিন্তু সবাই হ্যাপ্লয়েড, n সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এবার 1-13 চলে যায়। ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলে তোমরা জানো? এটা ক্রোমোজোমের যদি আমরা ছবি আঁকি, তাহলে ক্রোমোজোমের যদি একটা ছবি আঁকা যায় কিন্তু রাফলি দণ্ডাকার হয়, এরকম দণ্ডাকার হয়। ক্রোমোজোমের এটা মুখ্য খাজ অংশ, এখানে সেন্ট্রোমিয়ার থাকে, তাকে ঘিরে কাইনেটোকোর থাকে, এর ভেতরে দুটো ক্রোমাটিড থাকে, দৈর্ঘ্য বরাবর সজ্জিত দুটো ক্রোমাটিড থাকে, এই ক্রোমোজোমের প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার। এটা হচ্ছে কাইনেটোকোর, সেন্ট্রোমিয়ার অঞ্চলে সেন্ট্রোমিয়ারকে ঘিরে অবস্থান করে। এটা ক্রোমোজোম বাহু বলা হয়, এটাকেও ক্রোমোজোম বাহু বলা হয়। একটা আদর্শ ক্রোমোজোমের সংক্ষিপ্ত ছবি আঁকলাম। তাহলে টেলোমিয়ার হবে এখানে অ্যান্সার। ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে টেলোমিয়ার বলা হয়, প্রান্তীয় অংশকে টেলোমিয়ার বলা হয়। টেল মানে এখানে শেষ প্রান্ত, এইভাবে একটু মনে রাখতে হয়। টেল মানে শেষ প্রান্ত। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম তোমরা নাম শুনেছো, অনেক সময় এরকম জায়গায় সেন্ট্রোমিয়ার থাকতে পারে। এরকম জায়গায় যে সেন্ট্রোমিয়ার থাকে তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার যদি একেবারে শেষ প্রান্তে থাকে, আর এটাকে টেলোমিয়ার বলা হবে। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা তোমরা নাম শুনেছো। চলে আসি 1-14 দাগ। 1-14 বলা হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য। নিচের কোনটা মাইটোসিসের বৈশিষ্ট্য? 1-14 ক দাগের উত্তর হবে। 1-14 ক দাগের উত্তর হবে নিচের কোনটা মাইটোসিসের বৈশিষ্ট্য। এরকম দিয়েছে একটা 2n থেকে 2n, আবার সেখান থেকে 2n। এটা এরকম দিলে ভালো হতো, 2n থেকে 2n, অথবা এরকমও হতে পারে n থেকে n। তোমরা কোশ্চেনে দেখবে 2n থেকে এরকম দেওয়া আছে, 2n থেকে 2n, 2n থেকে 2n দেওয়া আছে, 2n থেকে 2n দেওয়া আছে, 2n থেকে 2n। তাহলে এখানে 2n থেকে 2n এটাই হবে তোমাদের উত্তর। এটা একটু মাথায় রাখবে, আমি কোশ্চেন দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে, বাকিগুলো হবে না। মানে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত এবং সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষ মাইটোসিসের ফলে তৈরি হয়। তোমরা মাইটোসিসের 3টে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মাথায় রাখবে। এটা নর্মালি ডিপ্লয়েড দেহকোষে ঘটবে, নর্মালি দেহকোষে ঘটে, সোমাটিক সেলে ঘটে। আর এটা ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়। নিউক্লিয়াসও একবার বিভাজিত হবে,
সাইটোপ্লাজমও একবার বিভাজিত হবে, আবার ক্রোমোজোমও একবার বিভাজিত হবে। মোট দুটো অপত্য কোষ তৈরি হবে। যে অপত্য কোষ দুটো তৈরি হবে তার ক্রোমোজোম সংখ্যা এবং গুণগত বৈশিষ্ট্য মাতৃকোষের সমগুণ সম্পন্ন, সমসংখ্যক সম্পন্ন। এই জন্য মাইটোসিসকে আমরা বলি সমবিভাজন বা সমানুপাতিক বিভাজন। পরীক্ষায় খুব আসে, মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? তাহলে এখানে 1/14 কদাগ হবে উত্তর, খদাগ হবে না, গদাগ হবে না, খদাগ হবে না। 1/15 চলে যায়, বলছে কোনটি ইন্টারফেজের বৈশিষ্ট্য? ইন্টারফেজের বৈশিষ্ট্য দেখো, ডিএনএ প্রতিলিপিকরণ, গদাগ আছে, গদাগ হবে উত্তর। ডিএনএ প্রতিলিপিকরণ, একটু আগে আমি একটা প্রশ্নতে করে এলাম যে কোষ বিভাজনের কোন দশাতে ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে? ইন্টারফেজ দশাতে। একটু আগে আমি বলেছি ইন্টারফেজ দশাতে ডিএনএ রেপ্লিকেশন ঘটে বা ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে। তাহলে এখানে গদাগের উত্তরটাই হবে ঠিক, আর বাকিগুলো কিন্তু হচ্ছে না। বাকিগুলো ধরে নিতে পারো, যেমন কদাগের ক্রোমাটিডের মেরুবর্তী গমন, এটা অ্যানাফেজের বৈশিষ্ট্য। ক্রোমোজোমের বিষুব অঞ্চল বরাবর সজ্জা, এটা কিন্তু হয়ে যাচ্ছে মেটাফেজের বৈশিষ্ট্য। বেমতন্তু গঠন, এটাও কিন্তু মেটাফেজের বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। কিন্তু ডিএনএ প্রতিলিপিকরণ ইন্টারফেজের এস দশাতে ঘটে থাকে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট চলে যায় 1/16। ডিএনএ এর মধ্যে যে অ্যাসিডটা থাকে তার নাম কি? দেখো, ডিএনএ মানে SPN, ডিএনএ মানে হচ্ছে S প্লাস পি প্লাস এন। ডিএনএ মানে SPN, SPN, এটা মাথায় রাখবে। SPN সমান সমান নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। SPN, S প্লাস পি প্লাস এন। পি মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, পি মানে ফসফরিক অ্যাসিড, পি মানে ফসফরিক অ্যাসিড। ডিএনএ অণুতে ফসফরিক অ্যাসিড থাকে। এস মানে সুগার, 5 কার্বন যুক্ত শর্করা থাকে, পেন্টোজ সুগার বলা হয়। এন মানে নাইট্রোজেন ক্ষারমূলক, যার মধ্যে ডিএনএ ক্ষেত্রে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন থাকে। তাহলে SPN, এখানে পি মানে ফসফরিক অ্যাসিড। ডিএনএ অণুতে যে অ্যাসিডটা থাকবে তার নাম ফসফরিক অ্যাসিড, এটা একটু খুব ভালো করে মাথায় রাখবে। ফসফরিক অ্যাসিডের ফসফেট মূলকটা ডিএনএ অণু গঠনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এরপরে চলে যাও 1/17। মিওসিসের প্রথম প্রোফেজে কোন দশাতে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোর বাঁধে? তোমরা জানো যে ডিপ্লয়েড কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রতি জোড়ের ক্রোমোজোম দুটো দেখতে হুবহু এক রকমের, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যর দিক থেকে একটা পিতৃগুণ সম্পন্ন, একটা মাতৃগুণ সম্পন্ন। এদেরকে বলে হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। এটা মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের প্রথম উপদশাতে, জাইগোটিন উপদশাতে ঘটে, দ্বিতীয় উপদশাতে ঘটে। প্রথম প্রোফেজের 5টি উপদশা আছে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডাকাইনেসিস। এখানে সাইনাপসিস মানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতি, হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতি। এই যে হোমোলোগাস ক্রোমোজোম একটা মনে করে যাক, এটা ধরা যায় পিতৃগুণ সম্পন্ন, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা ধরা যায় মাতৃগুণ সম্পন্ন। এই হোমোলোগাস ক্রোমোজোম মিওসিস ক্রোমোজোমের প্রথম প্রোফেজের ডিপ্লোটিন, জাইগোটিন উপদশাতে, জাইগোটিন উপদশাতে এরা জোর বাঁধে। এই জোর বাঁধা অবস্থাকে বলা হয়, জোর বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। সাইন্যাপসিস, সাইন্যাপসিস, সাইন্যাপস না, সাইন্যাপস মানে হচ্ছে দুটো নিউরনের সংযোগ স্থল, যেখানে একটা নিউরন শুরু হয়, শেষ হয়, আর একটা নিউরন শুরু হয়, এমন দুটো নিউরনের সংযোগ স্থলকে বলা হয় সাইন্যাপস। তোমরা জানো সাইন্যাপসিস মানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতি।
একটা পিতৃগুণ সম্পন্ন, একটা মাতৃগুণ সম্পন্ন। এই জন্য এরা মানে ক্রসিং ওভারের জন্য, কাজমা গঠনের জন্য, ক্রোমোজোম খণ্ডের বিনিময়ের জন্য, জিনের পুনঃসংযুক্তিকরণের জন্য এরা কিন্তু পরস্পরের দিকে আকর্ষণ বলের দ্বারা এগিয়ে আসে এবং জোর বাঁধে। এই জোর বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইনাপসিস, আর জোরবদ্ধ ক্রোমোজোম দুটোকে বলা হয় বাইভ্যালেন্ট। জোরবদ্ধ ক্রোমোজোম দুটোকে বলা হয় জোর বাঁধা। জোর বাঁধা ক্রোমোজোম দুটোকে বলা হয়, বা ক্রোমোজোম দুটোকে একসাথে আমরা বলছি বাইভ্যালেন্ট। দেখবে তোমাদের বইতে থাকে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট বাইভ্যালেন্ট মানে জোরবদ্ধ ক্রোমোজোম দুটোকে বলা হবে, আর জোর বাঁধার পদ্ধতিকে বলা হবে সাইনাপসিস। একটু মাথায় রাখবে, প্রথম মিওসিসের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশাতে সাইনাপসিস তৈরি হয় বা সাইনাপসিস ঘটে এবং বাইভ্যালেন্ট তৈরি হয়। এরপর আমরা চলে যাব 1-18 দাগ। কোনটি জিনের উপাদান? দেখো, জিনের উপাদান মানে আমি একটু আগে লিখেছিলাম জিনের উপাদান। জিন মানে আর কিছুই না, ডিএনএ অণুর ক্ষুদ্রতম অংশ, যার মধ্যে থাকবে হচ্ছে তোমার 3 রকমের উপাদান: নাইট্রোজেন ক্ষারমূলক, শর্করা এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন ক্ষারমূলক, এন মানে হচ্ছে ক্ষারমূলক, আর এস মানে হচ্ছে শর্করা, সুগার, 5 কার্বনযুক্ত সুগার, আর পি মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO4, আর নাইট্রোজেন এন মানে নাইট্রোজেন ক্ষারমূলক। নাইট্রোজেন ক্ষারমূলক, নাইট্রোজেন ক্ষারমূলক, এই তিনটে SPN। আমি একটু আগে SPN লিখেছিলাম, SPN। SPN মানে হচ্ছে এই তিনটেকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। এই তিনটেকে একসঙ্গে বলি নিউক্লিওটাইড। এদের মধ্যে দেখো অপশনে দিয়ে দিয়েছে জিনের উপাদান। কোনটি জিনের উপাদান? শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন যুক্ত ক্ষার। শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড। ঘদাগ হবে উত্তর 18 ঘদাগ। 1-18 ঘদাগ। শর্করা মানে পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ। নাইট্রোজেন যুক্ত ক্ষারমূলক মানে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর ফসফরিক অ্যাসিড মানে H3PO4। H3PO4 দেখো লেখা আছে। তাহলে ঘ দাগ হচ্ছে এখানে উত্তর। ঘ ফর ঘোড়া, ঘ ফর ঘর। 1-19 নিচের কোনটি আরএনএ এর বৈশিষ্ট্য নয়? আরএনএ তে থাকবে না এমন একটা জিনিস এটা বলতে চাইছে, থাইমিন হবে। তোমরা জানো যে আরএনএ তে রাইবোজ নামক শর্করা থাকে, তাহলে এটা উত্তর হচ্ছে না। ইউরাসিল নামক ক্ষারমূলক থাকে, অ্যাডিনিন নামক ক্ষারমূলক থাকে, গুয়ানিন নামে ক্ষারমূলক থাকে, কিন্তু থাইমিন থাকে না। তোমরা আরএনএ অণুর যদি মানে রাসায়নিক উপাদানগুলো দেখো, আরএনএ অণুতে এ ইউ এর সঙ্গে জোর বাঁধে, আর জি সি এর সাথে জোর বাঁধে। অ্যাডিনিন থাইমিনের সঙ্গে অ্যাডিনিন ইউরাসিলের সঙ্গে জোর বাঁধে ইউ, আর গুয়ানিন সাইটোসিনের সাথে জোর বাঁধে জিসি। অ্যাডিনিন ওরা 2টো বন্ড থাকে, এটা 3টে বন্ড থাকে, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে এটা ইউ মানে ইউরাসিল, ইউরাসিল। আর বাকিগুলো তো জানো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন। ইউরাসিল থাকে এখানে, এখানে থাইমিন থাকে না। আরএনএ অণুতে থাইমিন থাকে না। থাইমিন মানে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়, থাইমিন থাকে না। থাইমিন থাকে না, এটা একটু মাথায় রাখবে, থাইমিন থাকে না। তাহলে এখানে উত্তরটা হচ্ছে কি? এখানে উত্তরটা দাঁড়াচ্ছে তোমার একদম সোজা কথা, ইউরাসিল হবে। আরএনএ অণুতে আরএনএ বৈশিষ্ট্য নয়, থাইমিন হবে উত্তর। ঘদাগ, ঘদাগ 1-19 ঘ, 1-19 ঘ থাইমিন। আবার বলি,
আরএনএ অণুতে যে নাইট্রোজেন ক্ষারমূলক থাকবে সেখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। যেহেতু বৈশিষ্ট্য নয় বলেছে আরএনএ এর, তাহলে এখানে থাইমিন হবে। থাইমিন আরএনএ অণুতে থাকে না, আরএনএ অণুর পরিবর্তে ইউরাসিল থাকে। তোমরা ভালো মতো জানো, আমরা ক্লাসে পড়িয়েছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার কোশ্চেন ব্যাংকে তোমরা এটা দেখতে পাবে। আজকে লাস্ট কোশ্চেন 1-20। 1-20 বলছে ক্রোমোজোমের কাইনেটোকোর অংশের সঙ্গে বেমতন্তুর সংযুক্তি কোন দশায় ঘটে? কোন দশাতে ক্রোমোজোমগুলো বেমের বিষুবতলে অবস্থান করে? একটু আগে আমি পড়িয়েছি মেটাফেজ দশা। মেটাফেজ দশাতে এই যে ক্রোমোজোমটা আঁকা রয়েছে, মেটাফেজ দশাতে এই ক্রোমোজোমের যে কাইনেটোকোর, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে ঘিরে যে চাকতির মতো অংশ থাকে তাকে কাইনেটোকোর। কাইনেটোকোর এই যে এটা, আমি যদি বেমতন্তু ধরি তাহলে এটা একটা বেমতন্তু। এটা অন্য কালার করে দিই তাহলে একটু সুবিধা হবে বুঝতে। কাইনেটোকোর অংশের সঙ্গে বেমতন্তু যুক্ত থাকবে। এটা বেমতন্তু, এটা একটা বেমতন্তু, এটা একটা বেমতন্তু, এটা একটা বেমতন্তু। মাথায় রাখবে যে কাইনেটোকোর অংশের সঙ্গে বেমতন্তু যুক্ত থাকে এবং ক্রোমোজোমীয় চলনে কিন্তু বিশেষ ভূমিকা নিয়ে থাকে বেমতন্তু। এটা মেটাফেজ দশাতে উত্তর হবে। মেটাফেজ দশাতে বেমতন্তুগুলো ক্রোমোজোমের কাইনেটোকোর অংশের সঙ্গে যুক্ত থাকতে পারে। এগুলোকে বলা হয় ক্রোমোজোমীয় তন্তু। বেমের দুই মেরুর সঙ্গে যদি ডাইরেক্ট যুক্ত থাকে তাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। এই অবিচ্ছিন্ন তন্তু, ইন্টারজোনাল না, অবিচ্ছিন্ন তন্তু। আমরা যেটা বেমের গঠন দেখি, এটা একটা বেম মাকু, তন্তুগুলোকে বেম তন্তু বলে থাকি। এখানে আমি 4টে বেমতন্তু, 1, 2, 5টা বেমতন্তু দেখিয়েছি। এটা বেমের বিষুবতল, এখানে ক্রোমোজোম গুলো অবস্থান করে। এই একটা ক্রোমোজোম, মনে করা যাক আমি এখানে 2টো ক্রোমোজোম দেখিয়েছি। এই বেমতন্তু ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকলে তাকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমাল তন্তু। এই যে সেন্ট্রোমিয়ার, একে ঘিরে যে চাকতির মতো অংশ কাইনেটোকোর থাকে, এর সঙ্গে দেখো বেমতন্তুটা অ্যাকচুয়ালি কিন্তু যুক্ত থাকবে। হ্যাঁ, তাহলে এটা মেটাফেজ দশা হবে এর উত্তর। মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো বেমের বিষুবতলে একটা নির্দিষ্ট রীতিতে সজ্জিত থাকে। এটাকে মেটাফেজ প্লেট বলা হয়। এখানে আমরা যে তন্তুগুলো, বেমতন্তুগুলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকবে তাকে ক্রোমোজোমাল তন্তু বা ক্রোমোজোমাল ফাইবার বললে থাকবো। আর যে দুই মেরুর সঙ্গে ডাইরেক্ট যুক্ত থাকে তাকে বলে অবিচ্ছিন্ন তন্তু। এখানে অবিচ্ছিন্ন তন্তুর সংখ্যা এই ছবি অনুযায়ী 1, 2, 3টে। আবার বেমতন্তু আরেক রকমের হতে পারে। এটা বেমের মেরু, এটা বেমতন্তু, এটাও বেমতন্তু। এখানে বেমতন্তু, এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে। এদের মাঝে যে বেমতন্তু তৈরি হবে, তাকে বলে ইন্টারজোনাল তন্তু। অর্থাৎ যে অপত্য ক্রোমোজোমগুলো অ্যানাফেজ দশাতে তৈরি হলো তাদের মাঝখানে যে তন্তুগুলো তৈরি হবে তাকে ইন্টারজোনাল তন্তু। এখানে এই যে 2টো অপত্য ক্রোমোজোম তৈরি হলো, ঠিক তাদের মাঝখানে ইন্টারজোনাল তন্তু অবস্থান করে। এটা অ্যানাফেজ দশাতে দেখা যায়। ইন্টারজোনাল তন্তুগুলো প্রসারিত হয়ে ক্রোমোজোমগুলোর মেরু গমনে সহায়তা করে, বেমের মেরুর দিকে গমনে সহায়তা করে। ক্রোমোজোমীয় তন্তুর সংকোচনের ফলে এবং ইন্টারজোনাল তন্তুর প্রসারণের ফলে ক্রোমোজোমগুলো বেমের বিষুবতল থেকে অর্ধেক একটা মেরুর দিকে যায় আর অর্ধেক অন্য মেরুর দিকে যায়। এটা অ্যানাফেজীয় চলন বলা হয়। অ্যানাফেজ দশার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে
অ্যানাফেজিও চলন, অর্থাৎ ব্যায়ামের বিষুব তল থেকে বা বিষুব অঞ্চল থেকে ক্রোমোজোমগুলো ব্যায়ামের দুই মেরুর দিকে যেতে থাকবে। অর্থাৎ মেটাফেজ দশাতে যদি 8টা ক্রোমোজোম থাকে, 4টে যাবে ব্যায়ামের উপরের মেরুতে আর 4টে যাবে ব্যায়ামের নিচের মেরুতে বা বিপরীত মেরুতে। তাহলে এই যে আজকে আমি 10টা কোশ্চেন আলোচনা করলাম, 1-এর 11 থেকে শুরু করে 1-এর 20 পর্যন্ত। তোমাদের আজকের যে ইউটিউব ভিডিওটা আমি আপলোড করব, সেখানে কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো, তোমরা কোশ্চেনগুলো দেখে নেবে, উত্তরগুলো ভালো করে শুনবে, কেননা প্রতিটি উত্তরের সঙ্গে অনেকগুলো প্রয়োজনীয় কথাবার্তা উল্লেখ করা রয়েছে। আর একটা সব থেকে বড় জিনিস, তোমাদের 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই তোমরা এখন বাড়িতে থাকছো, স্কুল নেই। আমি দেখেছি যে 9টা থেকে বা 9:30 থেকে তোমাদের প্রায় 5:30, 5টা অব্দি স্কুলে থাকতে হতো। তারপরে তো কোচিং ইত্যাদি ইত্যাদি থাকে। এই যে স্কুলে থাকার সময়টা তোমরা অবশ্যই বাড়িতে বসে বসে আমাদের ইউটিউবগুলো ফলো করো এবং পড়াশোনার সঙ্গে মগ্ন থাকো। আমাদের ইউটিউবগুলো সাবস্ক্রাইব করো, ভালো করে শেয়ার করো, বন্ধুদেরকে জানাও। অনেক সময় বাড়িতে হয়তো কারোর ঠিক মতো কানেকশন থাকে না, তাদেরকে জানিয়ে দাও, সকলের কাজে আসবে। তোমরা দেখছো না ঠিক মতন। 150 থেকে 165 জন ছেলে আমাদের, আমি দেখতে পাচ্ছি এক সপ্তাহ পরে গিয়ে খুব বেশি হলে 25 থেকে 30টা ভিউ দেখছি। এই 25 থেকে 30টা ভিউ মানে আমাদের ছেলেই তো 150-র বেশি। তার মানে তোমরা এটা দেখছো না, একটা সময়টা তোমরা কাটছো কি করে? অ্যান্ড্রয়েড হাতে পেয়ে কি মা বাবাকে দেখাচ্ছ যে আমরা দেখো স্কুলের বিভিন্ন অনলাইনে পড়াশোনা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি? আমার তো মনে হচ্ছে সেটা তোমরা কেউ করছো না। ভালো করে দেখো, আমাদের স্যারেরা যে সমস্ত অনলাইনে ক্লাসগুলো করাচ্ছেন বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্লাস করাচ্ছেন, সেগুলো খুব ভালো করে তোমরা ফলো করো, কাজে কিন্তু আসবে। স্কুলে কিন্তু আমরা এত ভালো পড়াই না। এখানে 10 মিনিট ক্লাস করা মানে স্কুলের ক্লাসের মধ্যে 20 মিনিট ক্লাস করা। এখানে অন ওয়ে, অর্থাৎ আমি তোমরা আছো এই ভেবে নিয়ে পড়াচ্ছি। তোমাদের তরফ থেকে কোনো ইয়ার্কি, আড্ডা, বদমাইশি আসছে না। আমি অতিরিক্ত কোনো রসিকতা করছি না। তোমাদের মধ্যে গোলমাল থামাতে গেলেও আমাদের একটা সময় চলে যায়, সেগুলো যাচ্ছে না। সুতরাং এখানে 10 মিনিট মানে কিন্তু ক্লাসে 20 মিনিট, এখানে 15 মিনিট মানে ক্লাসে 30 মিনিট। এটা একটু ভালো করে শোনো, একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদেরকে একটু বলো। আমাদের সব ছেলের পক্ষে হয়তো এটা সম্ভব হচ্ছে না, হোয়াটসঅ্যাপ তাদের নাও থাকতে পারে, তাদেরকে একটু জানিয়ে দেওয়া ব্যাপারগুলো কি। তাহলে সকলকে ভালোবাসা জানিয়ে সুস্থ এবং সাবধানে থাকার সতর্ক বাণী দিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।